শোনো বাপু, তোমাকে একটা কথা বলি। এই এত ভোর ভোর এসে বাসন মাজবে না। এই আমাদের ঘর বাড়ির ছেলেরা কাজকর্মে যায়। তুমি তো জানো 10 বছর বিয়ে হয়েছে, এখনো একটা বাচ্চা কাচ্চা হয়নি। তো তোমার মুখ দেখে যদি তারা কাজে যায় তাহলে কাজের কোনো ক্ষতি হতে পারে। আমার কথাটা আবার খারাপভাবে নিও না, আমি সবার ভালোর জন্যই বললাম, বুঝেছো? বিমল আর বিমলের বউয়ের বিয়ের 10 বছর হয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। এই নিয়ে গ্রামেগঞ্জে তাদের অনেক কটূক্তি শুনতে হতো। কি গো গিন্নি, এত অবেলায় তুমি রান্নাবান্না না করে এখানে বসে আছো, কিছু কি হয়েছে? ভগবান কি আমাদের উপরে মুখ তুলে চাইবে না গো? 10টা বছর হয়ে গেল, আমার কোল যে এখনো শূন্য। কবে যে একটু মা ডাক শুনবো। আর এই গ্রামের গঞ্জের লোকের কথা আমি আর নিতে পারছি না। মনে হয় যেন গলায় দড়ি দিয়ে মরি। তুমি একদম ভগবানের কথায় বিশ্বাস করবে, ভগবানের উপর ভক্তি রাখবে, তিনিই সব ঠিক করে দেবেন। বিমলকে ভগবান নিরাশ করেননি। তার একটি কন্যা সন্তান হয় এবং সেই কন্যা সন্তানটি দেখতে দেখতে 7 বছর বয়সও হয়ে যায়। মা, তুমি সারাদিন কত কাজ করো, আর আমি আরেকটু বড় হইলে তোমার আর কোনো কষ্ট থাকবে না। আমি সমস্ত কষ্ট মুছে দেব। তোমাকে আর বাবাকে কোনো কাজ করতে হবে না, সব আমি দায়িত্ব নিয়ে নেব। মা, বাবা কখন আসবে? কত বেলা হয়ে গেল, বাবা না আসলে তো আমি খেতেই পারি না। অন্যদিকে বিমল জমিদার বাড়িতে দিনমজুরের কাজ করত। এইভাবেই তাদের দিন বেশ ভালোই কাটছিল। কিন্তু এইভাবে তাদের সুখের দিন বেশ ভালোই কাটছিল। হঠাৎই একটা ঝড়ে বিমলের গায়ে গাছ পড়ে আর বিমল পঙ্গু হয়ে যায়। তখন থেকে বিমলের বউ জমিদার বাড়িতে রান্না, ঘর গোছানো, বিভিন্ন রকম কাজ করতে থাকে। এইভাবেই তাদের গোটা 10 বছর কেটে যায়। মা, তুমি আমাকে এই প্রতিকূলতার মধ্যেও অনেক কষ্ট করে মানুষ করেছো। আমার স্কুলও শেষ হয়েছে। আজ থেকে তুমি বাবার পাশে থেকে বাবাকে সেবা করো। আর যতদিন আমি ভালো কিছু না পাই আমি ওই জমিদার বাড়ি গিয়ে তোমার হয়ে কাজ করে দিয়ে আসবো। তুমি কিন্তু না করবে না। মা মেয়ের কথা ফেলতে পারল না। বিমলের মেয়ে সেই জমিদার বাড়িতে গিয়ে জমিদারগিন্নির কাছে অনুরোধ করলো, জানো তার মায়ের বদলে তাকে কাজে নেওয়া হয়। জমিদারগিন্নি প্রথমে রাজি হচ্ছিল না, তারপর পরিস্থিতি বুঝে তাকে সম্মতি জানালো। না না, এটা আমি কিভাবে সমর্থন করব? তুমি একজন শিক্ষিত মেয়ে, তুমি এই কাজ করবে? এটা কখনোই হয় না। তুমি বরং বাড়ি যাও, আমি তোমার মায়ের খাতিরে মাসে মাসে টাকা পাঠিয়ে দেব। দেখুন গিন্নিমা, কোনো কাজই ছোট নয়। আর তাছাড়া আমি বিনা পারিশ্রমিকে কোনো কাজ করব না। আমি আপনার এখানেই মায়ের পরিবর্তে কাজ করব, তার বদলে আপনি আমাকে টাকা দেবেন। আপনি যদি বিনা পয়সায় টাকা নিন তাহলে সেটা আমার মান সম্মানে আঘাত করবে। বাহ, তোমার কথা, তোমার বুদ্ধিমত্তা, তোমার শিক্ষায় আমি মুগ্ধ। ঠিক আছে, তুমি আমাদের বাড়িতে কাজ করো, কিন্তু তোমার মায়ের মতো অতটাও কাজ করতে হবে না। তুমি আমার বাড়িতে কাজ করবে, তার পাশাপাশি বাড়ি গিয়ে পড়াশোনাটাও চালু করবে। আর আমার হাতে হাতে কয়েকটা কাজ করে দিলেই হবে। ধন্যবাদ গিন্নিমা, আমার কথা রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মেয়েটি সেই জমিদার বাড়িতে বাসন মাজতো, ঘর মুছতো আর মাঝে মধ্যে জমিদার গিন্নির সাথে খুব ভালোভাবেই কথা বলতো, কারণ জমিদার গিন্নি সেই মেয়েটিকে খুবই পছন্দ করত। এইভাবেই বেশ কিছুদিন কাটতে লাগলো। তারপর একদিন হঠাৎ জমিদার গিন্নি অসুস্থ হয়ে পড়ল আর মেয়েটি সারা রাত জেগে সেই জমিদার গিন্নির পায়ের কাছে বসে
হাওয়া করতে লাগলো। এইভাবেই সারাটা রাত সেই মেয়েটি জমিদার গিন্নিকে সেবা করতে লাগলো। তারপরে ভোর হয়ে আসলো। যাই, এই রান্নাটুকু করে গিন্নিমার জন্য নিয়ে যাই। কালকে সারাদিন উনি কিছুই খাননি, জ্বরেই কাবু হয়েছিলেন। এখন একটু যদি খাবার মুখে দেন তাহলে খুবই ভালো লাগবে। যাই, তাড়াতাড়ি ঝটপট রান্নাটা সেরে নিয়ে ওনার জন্য খাবার নিয়ে যাই। মা, এখন শরীর কেমন আছে? কালকে থেকে কিন্তু আপনি সারাদিন কিচ্ছু খাননি। আপনার জন্য এইটুকু খাবার বানিয়ে এনেছি, একটু খেয়ে নিন মা, তাহলে দেখবেন শরীরটা ভালো লাগবে। তুই যে কালকে আমাকে সেবা করেছিস, আমারও যদি একটা মেয়ে থাকতো নিশ্চয়ই সেও এরকমভাবে সেবা করতো। তুই যা করেছিস নিজের মেয়ের থেকে কম কিছু নয় রে মা। তোর জন্য আমি সুস্থ হয়েছি। আমি আশীর্বাদ করি তুই অনেক বড় হ মা, অনেক বড় হ। ঠিক আছে মা, আপনি এখন কথা বলবেন না, আগে খাবারটা খেয়ে নিন আর একটু বিশ্রাম নিন। শরীর ভালো হলে তারপরে আমরা একসাথে গল্প করব আবার, কেমন? ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। তুই যাওয়ার আগে একবার কর্তাবাবুকে ডেকে দিয়ে যাবি তো, বলবি গিন্নিমা আপনার সাথে দেখা করতে চাইছে। আচ্ছা মা, আমি ডেকে দেব, আপনি খেয়ে নিন, আমি উঠলাম। তুমি এসেছো? হ্যাঁ, ভালোই হয়েছে, তোমার সাথে কিছু জরুরি কথা বলার ছিল। হ্যাঁ গিন্নি, তোমার শরীর ভালো আছে তো? কি বলছিলে আমায় বলো। হ্যাঁ, ভালো থাকবে না আবার? ওই মেয়ের যত্নেই তো আমি সুস্থ হয়ে উঠলাম। হ্যাঁ, কাল রাত্রে ও যা সেবা করেছে, আমাদের নিজের মেয়ে থাকলেও হয়তো এতটাও করতো না। বলছি, এই মেয়েটাকে আমার খুবই ভালো লাগে, আর তাছাড়া মেয়েটা শিক্ষিতাও। এই মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দিলে কেমন হবে? খুবই ভালো হবে, মেয়েটা মনের দিক থেকে খুবই ভালো। কি বলছো তুমি তাহলে? বাহ বাহ, এ তো খুব ভালো প্রস্তাব। আমি নিজেও হয়তো ভেবেছি দু একবার, কিন্তু তোমাকে বলা হয়নি ব্যাপারটা। তাহলে আর দেরি করে লাভ নেই, ছেলেকে খবর পাঠাই আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে ফেলি। আর ওদের বাবা মাকেও তো আমাদেরকে দেখতে হবে, তাই না? হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। তাহলে আমি পুরোহিত মশাই ডেকে দিনটা ঠিক করে ফেলি। রতনপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে রঘু তার স্ত্রীকে নিয়ে বাস করত। রঘু একটি দোকানে কাজ করত। তার পরিবারে কোনো আর্থিক অভাব ছিল না। রঘুর কোনো আর্থিক অভাব না থাকলেও তার বউয়ের সাথে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকত। তার অবশ্য প্রধান তিনটি কারণ ছিল। এক, বউ সারাক্ষণ অসুস্থ থাকত। দুই, বউকে দেখতে খুব একটা ভালো ছিল না। আর 3 নম্বর কারণ হলো গত 10 বছরেও তাদের কোনো সন্তান ছিল না। বউকে দেখতে খারাপ হওয়ায় রঘু বউকে অনেক খারাপ খারাপ কথা শোনাতো। এমনই একদিন তাদের মধ্যে ঝগড়া খুব তুমুল পরিমাণ ধারণ করলো। 10 বছর ধরে একই গল্প সহ্য করে আসছি, যখনই আসি তখনই তুমি অসুস্থ থাকো। তোমাকে একটা কথা বলা মানেই বেকার, আর তোমার যা রূপ তাতে তোমাকে নিয়ে বাইরে বেরোনো মানে আমি নিজেই অপমানিত হব। তুমি তো আমাকে তখন দেখে শুনেই বিয়ে করেছিলে, তাহলে আজকে কেন এমন কথা বলছো? তুমি সারা জীবন আমাকে অপমানই করে গেলে। আমি যে দেখতে ভালো নই সেটা কি আমার দোষ তুমি বলো? একদিন রঘু বাড়ি ফিরে দেখে তার বউ আত্মহত্যা করেছে। মানে রঘুর কথা বা অপমান সহ্য করতে না পেরে রঘুর বউ আত্মহত্যা করেছে।
তখনই রঘু চুপি চুপি তার বউয়ের মৃতদেহ নিয়ে তাদের বাড়ির পেছনে গর্ত করে সেখানে পুঁতে দিল আর সবাইকে বলল তার বউ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, কখনো তার কাছে আসবে না। এইভাবেই 1 বছর কেটে যাওয়ার পরে গ্রামের একটি লোক রঘুকে দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব দিল আর রঘু তাতে রাজিও হয়ে গেল। বুঝলে রঘু, আর কতদিনই একা একা থাকবে? তোমার জন্য একটা সম্বন্ধ এনেছি। মেয়েটির স্বামী মারা গেছে, তুমিও একাই থাকো, প্রস্তাবটা নিয়েই নাও। মেয়েটির বাবা অবস্থা খুবই ভালো, তোমাকে যৌতুকে অনেক কিছুই দেবে। দ্বিতীয় বিয়ে করার পরে তাদের সংসারটা বেশ ভালোই চলছিল। একদিন তার স্ত্রী তাকে বলল, আমাদের বাড়ির পেছনে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে একটা সুন্দর দিকে বাথরুম করবে, আমার অনেক দিনের স্বপ্ন। ঠিক আছে গিন্নি, আমি তোমাকে সুন্দর একটা বাথরুম তৈরি করে দেব, খুশি তো? নতুন বাথরুমে রঘু একদিন মনের আনন্দে স্নান করছিল। তারপরে সেই বাথরুমের কোমর থেকে বেরিয়ে আসলো একটি হাত, একটি চুড়ি পরা হাত। দেখে মনে হলো একটি মহিলার কাটা হাত। সেটা আস্তে আস্তে গিয়ে রঘুর পেছনে গিয়ে দাঁড়ালো। মনে হলো ওই হাতটা রঘুকে মারতে যাচ্ছে। রঘু মনের আনন্দে স্নান করছে আর গান করছে। হঠাৎ পেছন থেকে সেই কাটা হাতটি এসে রঘুকে যেন গলার নলি চেপে ধরবে। একটুখানির জন্য রঘু অবাক হয়ে গেল। তারপরে ঘুরে তাকিয়ে দেখল এই কাটা হাত যে তার খুব চেনা হাত, এই যে তার প্রথম পক্ষের স্ত্রীর হাত। সে তো ভয়তেই চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কে কে কোথায় আছো, বাঁচাও। তার চিৎকারের আওয়াজ শুনে তার স্ত্রী বাথরুমের বাইরে থেকে তাকে ডাকতে লাগলো, কি হয়েছে, এত চিৎকার করছো কেন, দরজা খোলো। তার স্ত্রীর কথা শুনে সেই কাটা হাতটি আবার সেই কোমরের মধ্যে ঢুকে গেল। রঘু তার স্ত্রীকে সব খুলে বলল কিভাবে কি ঘটেছে তার সাথে, আর সে অতীতে কিভাবে তার প্রথম স্ত্রীকে পুঁতে রেখেছে সেই বাথরুমের নিচে। তার স্ত্রী তাকে পরামর্শ দিল ঘুরে সেটা বার করতে আর তার শ্রাদ্ধ শান্তি করতে, তবেই সেই প্রথম পক্ষের স্ত্রীর আত্মা শান্তি পাবে। রঘু গ্রামবাসী সমেত সেই বাথরুমের মাটি খুঁড়ে তার প্রথম স্ত্রীর দেহ বার করলো এবং দেহ বার করার পরে সেটি শ্রাদ্ধ করলো। করার পরে সেই আত্মার মুক্তি ঘটল। তারপরে তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো।